দরজার এপাশে মামা আর আমি দাঁড়িয়ে আছি। মনের ভেতর ভয় কাজ করছে, কি যে হবে আজ। মামা নিশিতাকে দেখে বলে উঠল, অনেক রাত হয়ে গেছে তাই না? না মামা, ঠিক আছে, চলে আসেন। মামা আর আমি ভেতরে গেলাম। নিশিতা আমার হাত ধরে ভেতরে নিয়ে গিয়ে বলল, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে, একদম নতুন বউ বউ লাগছে। নিশিতার ব্যবহার আমার যেন মাথার উপর দিয়ে গেল। সকালের ব্যবহার আর এখনকার ব্যবহার একদম মিল করতে পারছি না। নিশিতা আমাকে এইভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এইভাবেই কি দাঁড়িয়ে থাকবে চুপ করে? ভেতরে যাবে না? নিশিতা এবারও আমার হাত দুটো ধরে একদম বাড়ির ভেতরে নিয়ে গেল। বাড়িটা যেন একদম জমজমাট। বাড়িতে আমার শাশুড়ি আর নিশিতা ছাড়াও বেশ কয়েকজন লোক আছে। তার ভেতরে একজন উঠে এসে আমার কাছে গিয়ে বলল, আপা দেখ, তোর ছেলের বউ এসেছে, দেখ একদম লাল টুকটুকে নতুন বউ। শাশুড়ির রুমের দিকে উকি মেরে দেখলাম শাশুড়ি আর আমার মামা কথা বলছে। আমাকে নিয়ে চেয়ারে বসানো হলো। আমাকে নিয়ে সবাই এত ব্যস্ত কেন হয়ে পড়েছে? আমার মনে হচ্ছে সব স্বপ্ন স্বপ্ন লাগছে। আমি কিছুই বুঝতে পারছি না। বাড়িতে আসার পর আবিরকেও কোথাও দেখতে পেলাম না। বাড়িতে অনেক খোঁজাখুঁজির পরেও তাকে কোথাও দেখতে পেলাম না। আমি নিশিতাকে ডেকে জিজ্ঞেস করলাম, কি হচ্ছে নিশিতা এগুলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সকালে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো, আবার এখন এগুলো কি হচ্ছে? নিশিতা একগাল হেসে দিয়ে বলল, এখন ওগুলো ভুলে যাও, এখন যেগুলো হচ্ছে সেগুলো নিয়েই খুশি থাকো। এখন আমি যাই, বাড়ির অনেকেই বিদায় করতে হবে, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তুমি এখানে চুপচাপ বসো। প্লিজ নিশিতা, আমার সাথে এমনটা করো না। আমি সবকিছু জানতে চাই, আমাকে সবকিছু খুলে বলো। নিশিতা বলল, আমি বললাম তো এখন কিচ্ছু বলবো না, চুপচাপ বসে থাকো। এই কথা বলে নিশিতা রুম থেকে বের হয়ে গেল। রুমে আর কেউ নেই, একাই বসে বসে ভাবতে লাগলাম কি হচ্ছে এগুলো আমার সাথে। নিশিতা আর আম্মা রুমে প্রবেশ করলো। আম্মা রুমে আসতেই তার সামনাসামনি যেতে নিজেকে খুব ছোট লাগছে। সন্ধ্যায় কত খারাপ ব্যবহার করলাম, শাশুড়ির মুখোমুখি হতেই লজ্জা করছে। কিন্তু আমার তো কিছু করার ছিল না, দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল আমার। আমি ওদের দুজনকে আসতে দেখে অপরাধীর মতো মাথা নিচু করে রইলাম। আম্মা এসে আমার পাশে বসলেন। তখন আমি মাথা নিচু করে বসে আছি। আম্মা আমার থুতনি ধরে উঁচু করে বললেন, মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে আমার বৌমাকে। আমি আম্মার দিকে তাকিয়ে বললাম, আম্মা কোনো কথা না, তখনকার জন্য আমি দুঃখিত, প্লিজ মাফ করে দিন। ওসব কথা এখন ভুলে যাও, কিছুই মনে রেখো না। আম্মা আমি কিচ্ছু বুঝতে পারছি না, প্লিজ একটু বলুন, আমাকে একটু ক্লিয়ার করে বলবেন আমার সাথে কি হচ্ছে এগুলো। তোমাকে আজ নতুন বউ করে আবার এ বাড়িতে নিয়ে আসা হলো। আমাকে তো নিয়ে আসা হয়নি আম্মা, আমি নিজে এসেছি। ওই একই তো হলো, তোমাকে আসতে বাধ্য করা হয়েছে, এই জন্যই তো তুমি এসেছো। এখন আর কোনো কথা না, যাও এবার সোজা ছাদে চলে যাও। এখন ছাদে যেতে হবে? হ্যাঁ। কেন? নিশিতা পাশ থেকে বলে উঠল, আমার ভাইয়া তার নতুন বইয়ের জন্য অপেক্ষা করছে, তার সামনে যাবে না? আমি কিছু না বলে চুপ করে বসে রইলাম। আম্মা এবার নিজেই নিশিতাকে বলল আমাকে এগিয়ে দিতে। আম্মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে নিজের রুমে চলে গেলেন। নিশিতা আমাকে সিঁড়ির কাছে নিয়ে গিয়ে বলল, যাও এবার একাই চলে যাও, আমার ভাইয়া অনেকক্ষণ ধরে তার নতুন বইয়ের জন্য অপেক্ষা করছে। অল দ্য বেস্ট ভাবি। এই বলে নিশিতা চলে গেল। আমি শাড়ির কুচিটা অল্প উঁচু করে ধরে ছাদের দিকে অগ্রসর হলাম। আমি ছাদে পৌঁছতেই বুঝলাম বাম পাশে একজন লোক দাঁড়িয়ে আছে, বেশ উঁচু সুটাম দেহের অধিকারী। পুরুষটি রেলিং ধরে বাইরের দিকে তাকিয়ে আছে। আমার পায়ের শব্দ শুনেই আমার দিকে ঘুরে তাকালেন। বাড়ির এপাশটাই অল্প আলোর ঝাড়বাতি লাগানো হয়েছে। আলো একবার নিচ্ছে একবার জ্বলছে। আমি এক পা দুপা করে সামনের দিকে আগাচ্ছি। আমার সামনে থাকা পুরুষটিও এক পা দুপা আমার দিকেই আগাচ্ছে। আমরা দুজন দুজনের দিকে তাকাচ্ছি। এতদিন আমরা হাজার হাজার মাইল দূরত্বে, আর এখন আমরা দুজনেই সামনাসামনি দাঁড়িয়ে। আমি ওনার দিকে তাকাতেই দেখলাম উনি আমার দিকে মুগ্ধ চোখে চেয়ে আছে। আমি চোখটা নামিয়ে দাঁড়িয়ে রইলাম। আমার বেশ অস্বস্তি লাগছে এইভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতে, লজ্জা লাগছে ভীষণ। নীরবতা ভেঙে উনি বলে উঠলেন, কেমন আছো অনু? আমি চোখ তুলে চাইলাম। আমার চোখ দুটো টলটল করছে। আমার এখনো বিশ্বাস হচ্ছে না আবির আমার সামনে দাঁড়িয়ে। এই মানুষটা কি সত্যিই আমার সামনে দাঁড়িয়ে? তার প্রশ্নের কোনো জবাব না দিয়ে আমি বললাম, আপনাকে একটু ছুঁয়ে দেখি। আমার এখনো বিশ্বাস হচ্ছে না, কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগছে। মনে হচ্ছে ঘুমিয়ে আসি, ঘুমিয়ে স্বপ্ন দেখছি। ঘুম ভেঙে গেলেই এখনই স্বপ্নটাও ভেঙে যাবে। আমার কথায় মুচকি হাসে আবির। এক ঝটকায় আমাকে বুকে টেনে নেয়। যে নারীর পুরুষের বুকে ঠাঁই হয় সে নারী অনেক ভাগ্যবতী হয়। বাবা মাকে হারানোর পর নিজেকে কখনো ভাগ্যবতী মনে হয়নি, কিন্তু এই প্রথমবার আমাকে নিজেকে বড্ড ভাগ্যবতী মনে হচ্ছে। ওনার বুকে মাথা রেখে এসবগুলো ভাবছি। উনি নীরবতা ভেঙে আমাকে বলে উঠলেন, অনু নিচে যাবে না? আমি মাথা না তুলেই নরম সুরে বললাম,
আমি হঠাৎ ওনার বুক থেকে মাথা তুলে বললাম, আমাকে সকালে মামার বাড়িতে পাঠিয়ে দেওয়া কোনো হয়েছিল, এই সবগুলো করা হয়েছে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, এগুলো প্ল্যান করে করা হয়েছে। আমি সবকিছু সাইডে ফেলে বললাম, তাহলে শেষমেশ আমার সংসারটা টিকলো। সারাদিন কত চিন্তায় ছিলাম, সংসার ভাঙার ভয়ে সারাদিন কত কান্না করেছি জানেন। এরকম আর কখনো করবেন না প্লিজ। আমি এসব আর সহ্য করতে পারবো না। মাকে হারানোর পরে আমি ভালো কিছু পাইনি কখনো। আমার সংসারটা আমার কাছ থেকে কেড়ে নিবেন না কখনো। আমি এখানেই আমার জনম কাটিয়ে দিতে চাই। আবির জানিয়ে দিল, আজ থেকে এই সংসার আমার, হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। এই মানুষটাও আমার, সংসারের সবার হাসি খুশির দায়িত্বটাও আমার। এই সংসার আমার সুখ, আমার শান্তি। এই মানুষটা ব্যক্তিগতভাবেই আমার। মৃত্যু ছাড়া আমরা যেন আলাদা না হই। আমাদের এই ভালোবাসা আজীবন বেঁচে থাকুক। আমার ভালো থাকায় এই মানুষগুলোকে কেন্দ্র করেই গড়ে উঠুক। এই মানুষটার দিক থেকে আমার আঁখি না ফিরুক। এই মানুষটা সারাটা জীবন আমার হয়ে থাকুক।